আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ভাই সরলরেখা অধ্যায়ের ষষ্ঠ লেকচারটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে 5টা লেকচার কমপ্লিট করে ফেলছি। গত লেকচারে আমরা ভাই অন্তবিভক্তিকরণ, বহিঃবিভক্তিকরণ এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ভাই এর পরবর্তী অংশ থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরুতে একটা ম্যাথ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে 7,7 ও -5, -10। আচ্ছা, বিন্দু দুটি সংযোগ রেখাংশ x অক্ষ এবং y অক্ষকে যে অনুপাতে ছেদ করে সেই অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, আবার বলছে এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করো। মানে আমাকে এখানে দুইটা প্রশ্ন ওরা করছে ভাই। তো আমি যদি আগে একটু চিত্রটা আঁকি, এটা হচ্ছে ভাই x অক্ষ এন্ড এটা হচ্ছে ভাই y অক্ষ। ঠিক আছে, তো বলা হচ্ছে 7,7। আচ্ছা, যেহেতু দুইটাই পজিটিভ আছে তাহলে অবভিয়াসলি এই বিন্দুটা কোথায় অবস্থান করবে? প্রথম চতুর্ভাগে। আমি ধরে নিলাম 7,7 হচ্ছে এখানে 7,7, এটাকে আমি এ দ্বারা ডিফাইন করলাম। আর বলছে -5, -10। আচ্ছা দেখো, এখানে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, তার মানে আমি নিশ্চিন্তে বলতে পারি এই বিন্দুটা ভাইয়া 3 নাম্বার চতুর্ভাগে অবস্থান করবে। আমি ধরে নিলাম বিন্দুটা এখানে অবস্থান করলো -5, -10, এটাকে আমি বি দ্বারা নামকরণ করলাম। আচ্ছা, তো দুইটা বিন্দু আমি পেয়ে গেছি। বলা হচ্ছে এদের সংযোগ রেখাংশ। আচ্ছা, আমি যুক্ত করলাম। আচ্ছা, পাইলাম সংযোগ রেখাংশ অর্থাৎ এবি। x অক্ষ এবং y অক্ষকে যে অনুপাতে ছেদ করে সেই অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে ভাই দেখো, এই যে এবি রেখাংশটা আছে, এই যে এবি রেখাংশটা আছে, এই রেখাংশকে, আচ্ছা আমি আপাতত y অক্ষকে বিবেচনায় নিয়ে আসলাম না। দেখো, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে রেখাংশ। দেখো তো ভাই, এই যে রেখাংশকে x অক্ষ দুইটা অংশে বিভক্ত করছে না, এদিকে একটা এবং এদিকে একটা, দুইটা অংশে কিন্তু x অক্ষটা এবি রেখাংশকে বিভক্ত করছে। তো এই অংশ এবং এই অংশের যে অনুপাত, সেই অনুপাতটা আমাকে মূলত বের করা লাগবে। আমি ধরলাম এই যে এটা হচ্ছে m1, এটা হচ্ছে ভাই m2, আর যেখানে ছেদ করছে ওই বিন্দুর নাম দিলাম আমি আচ্ছা পি। আমরা জানি x অক্ষের উপর সকল বিন্দুর কোটি হচ্ছে ভাইয়া 0। তাহলে আমি ধরলাম পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা, যেহেতু কোটি 0 ওই জন্য আমি দিলাম আলফা কমা 0। ঠিক আছে, তো আমরা কিন্তু আগের দিন এরকম ভাইয়া মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। দেখো, এ এবং বি দুইটা বিন্দু, পি হচ্ছে তাদের ভাইয়া ছেদ বিন্দু। এ ও বি দুইটা বিন্দু, পি হচ্ছে তাদের ছেদ বিন্দু, এবং m1 ও m2 অনুপাতে ভাই অন্তর্বিভক্ত করছে। আমি যদি ভাই এখানে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা প্রয়োগ করি, তাহলে কিন্তু আমি m1 এবং m2 এর যে অনুপাত সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে ভাই, তো আমি সেই কাজটা এখন করব। দেখো, আচ্ছা আমি যদি এখানে নিয়ে আসি বিষয়টাকে, এটা ছিল মনে করো a 7,7, এটা হচ্ছে ভাই b -5, -10, এবং এটা হচ্ছে পি বিন্দু, যেটার স্থানাঙ্ক আমরা ধরছি আলফা কমা 0। আর এপি এর যে অংশটা সেটা হচ্ছে m1 এবং পিবি এর অংশ আমরা ধরছি ভাই m2। আমাকে অনুপাত চাইছে, অর্থাৎ আমাকে বের করা লাগবে m1 এবং m1 ডিভাইডেড বাই m2, এই মানটা বের করা লাগবে। তারপরে আমাকে বের করা লাগবে ভাই যে পি বিন্দুর যে স্থানাঙ্ক আলফা কমা 0। তার মানে আমি যদি আলফার মানটা বের করতে পারি এবং m1 বাই m2 এর মানটা বের করতে পারি, আমার কিন্তু x অক্ষের জন্য যে কাজ সেটা হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, তো দেখো আমরা এখন কি করব। আমরা গতদিন আলোচনা করছিলাম ভাই ছেদবিন্দু অন্তর্বিভক্ত করলে সেই বিন্দুর বের করার যে সূত্রটা ছিল আলফা ইকুয়াল টু, আচ্ছা ছেদবিন্দু হচ্ছে পি, পি বিন্দুর আমরা ভুজ বের করতেছি। তাহলে এখন দেখো ভাই, এই যে এ এবং বি হচ্ছে দুইটা বিন্দু, তাহলে আমি যখন m1 দ্বারা গুণ করব তখন m1 এর সাথে তার অন্য পাশের বিন্দুর ভুজ গুণ করব। তাহলে আমি কি লিখবো ভাই, -5 m1। ঠিক আছে, আবার এটার সাথে ভাইয়া তার অন্য পাশের বিন্দুর ভুজ আমি গুণ করব, দুইটা কি হবে, যোগ হবে 7m2। আর নিচে ছিল ভাইয়া অনুপাত দুইটা কি ভাইয়া, সমষ্টি। ঠিক আছে, আমরা শুধুমাত্র মানে আমরা জাস্ট গত দিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ওই যে এটার সাথে তার অন্য পাশের বিন্দুর ভুজ, যখন আমি ভুজ বের করব, যখন আমি ছেদ বিন্দুর ভুজ বা বিভক্তকারী বিন্দুর ভুজ বের করব, তখন এইটার সাথে তার অন্য পাশের বিন্দুর ভুজ এবং এইটার সাথে তার অন্য পাশের বিন্দুর ভুজ গুণ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা
আলফা পাইলাম, এখন যদি আমি কোটি নিয়ে আলোচনা করি, জিরো ইকুয়াল টু আমি পাবো, আচ্ছা যখন আমি এটা বের করতেছি তখন এইটার সাথে ভাইয়া এটা গুণ করবো, তার অন্য পাশে -10 m1, তারপর এটার সাথে ভাইয়া এটা প্লাস 7 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে ভাই, এ পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখো আমি যদি ভাইয়া এটাকে দিলাম মনে করো 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, আমি যদি এটা নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে দেখো এদিকে 0 আছে, এটার সাথে এটা গুণ হলে পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে আমি পাবো 7m1 সরি 7m2 -10 m1 ইকুয়াল টু 0, তাহলে আমি পাবো 10 m1 ইকুয়াল টু 7 m2। অতএব আমি যদি m1 বাই m2 এর অনুপাতটা বের করি, ইকুয়াল টু পাচ্ছি ভাই 7/10। আমার কিন্তু একটা অংশ চলে আসছে। ঠিক আছে, আমাকে বলছিল x অক্ষকে যে অনুপাতে ছেদ করে তা বের করো, আমি কিন্তু বের করছি m1 বাই m2, অর্থাৎ x অক্ষকে যে অনুপাতে ছেদ করে সেই মানটা, সেটা হচ্ছে ভাই 7, অর্থাৎ m1 m2 ইকুয়াল টু 7:10। ঠিক আছে, আশা করি আমরা সবাই এটা বুঝছি। তো এটা জাস্ট একটা অংশ হলো। আচ্ছা আমি যদি ভাই এই পি বিন্দু স্থানাঙ্ক এখন বের করতে চাই, কার স্থানাঙ্ক ভাই, আমি যদি এখন পি বিন্দু স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আমাকে আলফার মান এখন বের করা লাগবে। আচ্ছা এটা তো আমি বুঝছি। ঠিক আছে, তো আমি বুঝলাম এটা। আমি পাইছি ভাইয়া m1 বাই m2 ইকুয়াল টু 7/10। ঠিক আছে, তো অতএব m1 ইকুয়াল টু 7m2 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখন আমি যদি m1 এর জায়গায় ভাই এই মানটা বসাই দিই, তাহলে কিন্তু আমি আলফার মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিভাবে দেখো, আলফা ইকুয়াল টু, আচ্ছা m1 এর জায়গায় 7m2/10। ঠিক আছে, -5 m1 এর জায়গায় আমি লিখবো 7m2 ডিভাইডেড বাই 10 প্লাস 7m2, নিচে হচ্ছে ভাই m1 এর জায়গায় আমি লিখবো 7m2 ডিভাইডেড বাই 10 প্লাস m2। ঠিক আছে, আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে দেখো, তো আচ্ছা উপরে ভগ্নাংশে 10 আছে, নিচেও ভাইয়া 10 আছে, আমি যদি লব এবং হরকে 10 দ্বারা গুণ করি, তাহলে আমি পাবো 7 × 5, তার মানে -35 m2 প্লাস 10 সাথে 70 m2 ডিভাইডেড বাই 7m2 প্লাস 10 সাথে 70, আচ্ছা সরি 10 এখানে হবে 10 m2। ঠিক আছে, তো দেখো 70 থেকে 35 গেলে আমি পাচ্ছি 35 m2, আর নিচে কত হচ্ছে ভাই 10 আর 7 17 m2, তো m2 যাবে, তাহলে আমি পাচ্ছি 35 ডিভাইডেড বাই 17। ঠিক আছে, তার মানে আলফার যে মান, অতএব আলফার যে মান ভাইয়া সেটা আমি পাইছি 35/17। ঠিক আছে, যা কিছু আসতে পারে, ভগ্নাংশ আসছে সেটা ব্যাপার না, আমার প্রসেস ঠিক আছে, আমার উত্তরও অবশ্যই ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো তাহলে আমি এখন ভাইয়া দুইটা জিনিসে পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা আমি এটা এখন বুঝলাম ভাই। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝে গেছো, আমি এটা বুঝলাম। তাহলে ভাই x অক্ষর যে অনুপাত সেটা আমি পাইছি m1 m2 ইকুয়াল টু ভাই 7:10, আর পি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমি পাইলাম 35/17, এটা ছিল আলফার মান, এবং আচ্ছা আলফা বা ভুজের মান 0। ঠিক আছে, তার মানে x অক্ষকে 7, এদিকে ছিল 7:10 অনুপাতে ভাই অন্তর্বিভক্ত করলে পি বিন্দুটা, আর বিভক্তকারী বিন্দু অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক আমরা পাইছি 35/17, 0। আশা করি আমরা এই x অক্ষের যে অংশটা ছিল সেটা বুঝতে পারছি। তো আচ্ছা এই যে অনুপাতটা ভাইয়া, এই যে আমি অনুপাতটা বের করছি, এটা তো আমি রিটেনের জন্য বের করছি। ঠিক আছে, কিন্তু আমরা এমসিকিউ এর জন্য আলাদাভাবে বের করব। আমরা দেখলেই মানে আমাদের যে বিন্দু দুইটা দিছে, এই বিন্দু দুইটা দেখলেই আমরা যেন বলতে পারি x অক্ষকে কি অনুপাতে ছেদ করে, y অক্ষকে কি অনুপাতে ছেদ করে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। জাস্ট আমাদের বিন্দুটা দিলে আমরা বলে ফেলতে পারবো। ঠিক আছে, এটা আমরা এমসিকিউ তে ব্যবহার করব। এখন আমরা আগে y অক্ষের অংশটা দেখব, তারপরে এই শর্টকাটটা দেখব। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা এটা ছিল 7,7 এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু ভাইয়া -5, -10, ঠিক আছে। আচ্ছা ওয়াই অক্ষকে মনে করো এই যে কিউ বিন্দুতে ছেদ করলো, আমরা জানি ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে। এই জন্য আমরা ধরে নিলাম 0, বিটা, ঠিক আছে। আচ্ছা তো আমরা আগের মতো ধরতেছি এই যে কিউ বিন্দুটা এ এবং বি অর্থাৎ ওয়াই অক্ষ এ এবং বি এর সংযোগ রেখাংশকে M1 ও M2 অনুপাতে ভাই কি করলো, অন্তর্বিভক্ত করছে। তো আগের মতোই আমরা কাজ করব। আচ্ছা আমি লিখতে পারি বিটা ইকুয়াল টু, আচ্ছা আমি যদি এখানে চিত্রটা নিয়ে আসি, তো এ বিন্দু ছিল ভাই 7,7, বি বিন্দু এখানে হচ্ছে -5, -10, আর এখানে ছিল কিউ বিন্দু যেটা আমরা ধরছি 0, বিটা, আর এ কিউর যে অংশ সেটা আমরা ধরছি M1 এবং বি কিউর অংশ ধরছি ভাইয়া M2, ঠিক আছে। এখন আমি জাস্ট অন্তর্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করলে আমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো যখন আমি ভাইয়া এই যে 0, আচ্ছা বিটা নিয়ে কাজ করতেছি, মানে এই যে ওয়াই এর মানটা নিয়ে কাজ করতেছি, তখন এই যে M1 এর সাথে এটার কোটি গুণ হবে এবং M2 এর সাথে এটা ভাইয়া গুণ হবে, ঠিক আছে। তো আমি লিখতে পারি M1 আচ্ছা ইনটু -10 প্লাস M2 ইনটু 7, ঠিক আছে। তারপর নিচে কি ছিল ভাই, যোগফল M1 প্লাস M2, তাহলে এটাকে লেখা যায় 7M2 -10M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা দিলাম আমি 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তো একইভাবে যদি আমি ভাই ভুজটা বের করি তাহলে আমি লিখতে পারবো 0 ইকুয়াল টু, যখন আমি ভুজ বের করতেছি তখন M1 এর সাথে এই বিন্দুর ভুজ এবং M2 এর সাথে ভাই এই বিন্দুর ভুজ আমাকে গুণ করা লাগবে। তো আমি লিখতে পারবো -5 M1 প্লাস 7 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এটা দিলাম আমি মনে করো 2 নম্বর ইকুয়েশন। আমি আগের মতোই ভাই এখানে যেহেতু 0 আছে, এটা তাহলে এটা আর এটা গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে আগের মতোই কাজ করব। তাহলে আমি পাচ্ছি -5M1 প্লাস 7M2 ইকুয়াল টু ভাই 0। তো অতএব আমি পাচ্ছি M1 বাই M2 ভাই ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। M1, আচ্ছা এটাকে আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে M1 বাই M2 এর মান অনুপাতের যে মানটা হবে সেটা হবে 7 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে দেখো আমি এই যে অনুপাতটা অর্থাৎ M1 বাই M2 M1 is to M2 ইকুয়াল টু আমি পাইছি ভাই 7 is to 5, ঠিক আছে, এটা আমি পাইছি। তো এটার একটা অংশ হচ্ছে, আর একটা অংশ হচ্ছে ভাই আমাকে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। এখন আমি যদি এই কাজটা করি ভাই, এখানে আমি কি করলাম, M1 ইকুয়াল টু 7M2 ডিভাইডেড বাই 5, মানে আগের মতো আমি জাস্ট কাজটা করবো। এখন M2 এর মান যদি আমি এই যে M1 এর মানটা যদি আমি এখানে ভাইয়া রিপ্লেস করি তাহলে কিন্তু আমি বিটার মানটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমরা এখন এই কাজটাই করব। তাহলে আমি পাচ্ছি বিটা ইকুয়াল টু 7M2 -10M1 7M2 -10M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, তো 7M2, ঠিক আছে। 7M2 M2 নিজের মধ্যে থাকলো -10M1, M1 এর জায়গায় আমি এটা লিখবো, ঠিক আছে, -10 M1 এর জায়গায় আমি 7M2 বাই 5 লিখবো, 7M2 বাই 5 ডিভাইডেড বাই এখানে M1 এর জায়গায় 7M2 ডিভাইডেড বাই 5 প্লাস M2। এটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা না ভাই। এখন দেখো এই ভগ্নাংশের নিচেও 5 আছে, এটা নিচেও আমি 5 দেখতে পাচ্ছি, তাহলে আমি লব এবং হরকে 5 দ্বারা গুণ যদি করি তাহলে আমার কিন্তু যে ভগ্নাংশের যে অংশটা এটা কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 দ্বারা গুণ করলে 7 5 হচ্ছে ভাই 35 M2 মাইনাস 10 সাথে 70 M2 ডিভাইডেড বাই আমি এখানে পাচ্ছি, তো 5 দ্বারা যদি গুণ করি তাহলে 7M2 প্লাস 5 M2, ঠিক আছে। তাহলে আমি উপরে পাচ্ছি -35, আচ্ছা -70 থেকে যদি 35 যায় তাহলে -35 M2, নিচে হচ্ছে 7 আর 5 ভাই
12 m2, তাহলে এই দুইটা গেল, তাহলে আমি পাচ্ছি -35 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, তাহলে কিউ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাচ্ছি 0,-35/12, অর্থাৎ এটার যে স্থানাঙ্ক ভাই আমরা পাইছি 0,-35 ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে আমাদের সেই ভাই অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এই সমস্যাটাকে কিভাবে অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে ভাই, আমরা আগে এই যে ধরে নিব x অক্ষকে, মানে y অক্ষ যখন বের করব তখন ধরে নিব m1 এবং m2 অনুপাতে অন্তর্ভুক্ত করলো এই যে কিউ বিন্দুটা। আর যেহেতু y অক্ষের উপরে বিন্দুটা আছে ভাই, ওই জন্য y অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে ভাই কি 0, ওই জন্য আমরা ধরছি কিউ বিন্দু স্থানাঙ্ক 0, বিটা। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি ভাই অন্তর্বিভক্তিকরণের সূত্রটা দিয়েই কাজ করছি। ঠিক আছে, তো আমার যে উত্তর সেটা আমি পেয়ে গেছি, এই কিউ বিন্দু স্থানাঙ্ক 0,-35/12। ঠিক আছে, তো আমি মুছলাম এটা ভাই। আমরা এখন ভাই দেখতে যাচ্ছি যে x অক্ষ এবং y অক্ষকে কি অনুপাতে ছেদ করে। এটা যদি এমসিকিউতে আসে, মানে এটা কিন্তু ভাই অহরহ এমসিকিউতে আসতেছে। ঠিক আছে, শুধু বোর্ড পরীক্ষার এমসিকিউ না, আমাদের অ্যাডমিশন টেস্টে অনেক সময় এমসিকিউ বা প্রিলি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, কি বলছে ভাই, আর যে কোনো দুইটা বিন্দু দিবে সংযোগ রেখা x অক্ষ এবং y অক্ষকে কি অনুপাতে ছেদ করে বা কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন ভাই x অক্ষের অংশটা বের করতে চাই, কারণ x অক্ষের জন্য। ঠিক আছে, আমি আবারও বলতেছি ভাই, আমি যে বিষয়টা এখন বলবো সেটা আমরা জাস্ট এমসিকিউর জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, যদি রিটেনে এই প্রশ্নটা আসে যেভাবে আমি উত্তর করলাম সেভাবে আমাদের কিন্তু করা লাগবে। ঠিক আছে, এটা জাস্ট কার জন্য ভাই, এটা জাস্ট এমসিকিউর জন্য। তো দেখো আমার দুইটা বিন্দু দিছে ভাই 7,7, আর একটা দিছে ভাই -5, -10। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখন x অক্ষের ছেদাংশ বের করতে চাই, আমি ধরতেছি x অক্ষকে m1/m2 অনুপাতে কি করতেছে বা ছেদ করতেছে। ঠিক আছে, তো আমি কার অংশটা বের করতেছি বা x অক্ষের অনুপাতটা আমি বের করতেছি। তো x অক্ষের অনুপাত বের করার সময় ভাই আমার যে মানটা হবে সেটা হচ্ছে, যদি x অক্ষের অনুপাতটা আমি বের করি তাহলে আমার যে উত্তরটা হবে সেটা হবে কোটিদ্বয়ের অনুপাতের সমান। কোটিদ্বয়ের অনুপাতের সমান, তাহলে সেটা হবে 7/-10, আর অবশ্যই আমাকে মানটা পরম মান নেওয়া লাগবে। ঠিক আছে, কারণ অনুপাত কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, পরম মান নিয়ে আমরা জাস্ট পজিটিভ মানটা নেব। ঠিক আছে, তো দেখো আমার প্রশ্ন ছিল x অক্ষকে কি অনুপাতে ছেদ করে সেটা বের করো। আমি x অক্ষের জন্য যখন বের করবো তখন হবে y এর অনুপাত দুইটা সমান। আবার যদি আমি y অক্ষের জন্য বের করি ভাই, আমি যদি y অক্ষের জন্য বের করি ভাই m1/m2। আচ্ছা, x অক্ষের সময় ছিল, x অক্ষের জন্য ছিল ভাইয়া কোটিদ্বয়ের অনুপাতের সমান, আর y অক্ষের জন্য ভাইয়া হবে ভুজদ্বয়ের অনুপাতের সমান, অর্থাৎ 7/5। 7/-5 আমরা এটা পরম মান দিয়ে নিব, তো ওই জন্য 7/5। আমরা যখন ডিটেলসে অর্থাৎ রিটার্নের জন্য করতেছিলাম তখনই কিন্তু আমাদের একই উত্তর আসছে। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা মনে আছে। যখন আমরা রিটার্নের জন্য করছিলাম, মানে ডিটেলসে যখন করছিলাম, তখন আমার x অক্ষের যে অনুপাত সেটা ছিল 7:10 এবং y অক্ষের জন্য আসছিল ভাই 7:5। আমার কিন্তু এখানেও একই জিনিস আসছে। ঠিক আছে, তো আমি যদি আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ মনে করো আমার দুইটা বিন্দু দিছে 2,3 এবং -5, মনে করো জাস্ট র্যান্ডম আমি দুইটা বিন্দু নিছি। ঠিক আছে, এখন বলতেছি এই বিন্দু দুইটা সংযোগ রেখা x অক্ষকে কি অনুপাতে ছেদ করে বা বিভক্ত করে সেটা বের করো। কি বলছি ভাই, x অক্ষকে। তো x অক্ষের জন্য আমার কার অনুপাতটা নেওয়া লাগবে, সরি কার ইয়াটা নেওয়া লাগবে, এই যে কোটির যে অনুপাত সেটা আমাকে নেওয়া লাগবে। তাহলে x অক্ষের জন্য ভাই m1/m2 = কি হবে, এই যে 3/6, 3/-6 আমরা কি নিব ভাই, পরম মান দিয়ে নিব, = 1/2। ঠিক আছে, আর y অক্ষের জন্য আমরা কি নিব ভাই, ভুজের অনুপাতগুলো নিব। তাহলে আমি পাবো 2/-5, পরম মান দিয়ে নিব, এই জন্য 2/5। অর্থাৎ এটা হচ্ছে ভাই 1:2 আর এটা হচ্ছে ভাই 2:5। ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে আমাদের এমসিকিউ বা প্রিলি পরীক্ষার জন্য এই টপিক থেকে যদি প্রশ্ন আসে আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। আমরা জাস্ট যদি দেখি বিন্দু দুইটা, আর যদি আমাকে বলে x অক্ষকে কি অনুপাতে ছেদ করে, তাহলে আমি লিখবো কোটিদ্বয়ের অনুপাতের সমান, আর y অক্ষকে ভাই y অক্ষের জন্য হবে ভাই ভুজদ্বয়ের অনুপাতের সমান। আশা করি এই প্রশ্নটা আমাদের সবার মাথায় ঢুকছে। ঠিক আছে, তো আমরা এখন এই পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব।
এখন আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। এখানে বলা হচ্ছে এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে হচ্ছে -2,4 ও 4,-5, মানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে ওরা বলছে। তো বলছে এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইকুয়াল টু 3BC হয় এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। কি বলছে কিছু বুঝি নাই, আমরা আগে চিত্র আঁকি তারপরে বুঝবো ভাই, ঠিক আছে। মনে করো দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে ভাই এ, যার স্থানাঙ্ক ওরা বলছে -2,4, এ বিন্দুর স্থানাঙ্ক বলছে -2,4, ঠিক আছে। আর বি আর একটা বিন্দু দিচ্ছে, এর স্থানাঙ্ক হচ্ছে 4, দুইটা বিন্দু এ এবং বি ওরা দিচ্ছে। তারপর কি করছে, এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। তাহলে এ বি রেখাংশকে আমরা কি করছি, ওরা প্রশ্ন বলছে সি পর্যন্ত কি করলো হবে, বর্ধিত করা হয়েছে। তো বর্ধিত করা হলো, কিভাবে বর্ধিত করছে, এমন ভাবে বর্ধিত করছে যেন ভাইয়া এ বি ইকুয়াল টু 3BC, ঠিক আছে। অর্থাৎ এ বি এর যে দৈর্ঘ্য সেটা বিসি এর কত গুণ ভাইয়া, 3 গুণ। তাহলে আমি এখানে এটা লিখতে পারি না, এবি বাই বিসি ইকুয়াল টু 3, অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি 3/1, ঠিক আছে। তার মানে আমাকে যে এই লাইন, এই কথাটা বলছে ওরা এবি ইকুয়াল টু 3BC, এখান থেকে আমি ভাই এই সিদ্ধান্তে আসতে পারি যে এই যে এবি এবং বিসি এর যে অনুপাত সেটা হচ্ছে 3:1। অর্থাৎ আমি এই কথা বলতে পারি এখান থেকে যে বি বিন্দুটা, অর্থাৎ বি বিন্দুটা এ এবং সি কে 3:1 অনুপাতে ভাই অন্তর্বিভক্ত করছে। আমি কিন্তু এই কথাটা এখান থেকে বলতেই পারি, ঠিক আছে। যেহেতু ওরা আমাকে বলছে এবি ইকুয়াল টু 3BC, এবি ইকুয়াল টু 3BC যেহেতু ওরা বলছে, আমি বলতে পারি এখান থেকে বি বিন্দুটা এ এবং সি এর, এই বি বিন্দুটা এ এবং সি এর সংযোগ রেখাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আমি এখন সি বিন্দু স্থানাঙ্ক, মানে আমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করা লাগবে, ধরতেছি এটা x, y। তাহলে দেখো ভাই, আমি যদি এখানে জাস্ট অন্তর্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি সি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে যাব। দেখো এ বিন্দু সি বিন্দু আছে, বি বিন্দুটা এ এবং সি কে 3:1 অনুপাতে কি করতেছে বা অন্তর্বিভক্ত করতেছে। তাহলে আমি যদি ভাই এখন অন্তর্বিভক্তিকরণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি কি লিখবো, 4 ইকুয়াল টু, এই যে যখন আমি এই বি বিন্দুর ভুজ নিব তখন এই যে এইটার সাথে তার অন্য পাশের ভুজ গুণ হবে এবং এইটার সাথে তার অন্য, মানে এইটার সাথে তার অন্য পাশে ভুজ গুণ হবে। তাহলে আমি লিখতে পারবো 3x - 2 × 1 ডিভাইডেড বাই 3 + 1, ঠিক আছে ভাই, এটা কিন্তু কাজ। তো দেখো 3 আর 1 কত হলো 4, 4 4 16 ইকুয়াল টু 3x - 2, তাহলে 3x ইকুয়াল টু 18, অতএব x ইকুয়াল টু ভাই আমি পাইছি কত 6, ঠিক আছে। তার মানে ভুজের মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। একইভাবে যদি আমি এখন কোটির মান বের করতে চাই তাহলে দেখো -5 ইকুয়াল টু ভাই আমি কি লিখবো, যখন এই যে এটা নিব এটার সাথে ভাইয়া অন্য পাশে ভুজ হবে, অন্য পাশে কোটি গুণ হবে এবং এটার সাথে ভাই তার অন্য পাশে কোটি গুণ হবে। তাহলে আমি লিখতে পারবো 3y, আবার এটার সাথে ভাই এটা গুণ হবে, প্লাস 4 × 1 মানে 4, নিচে হলো 3 আর 1 4, ঠিক আছে। তো আমি লিখতে পারবো 3y + 4 ইকুয়াল টু -20, 3y ইকুয়াল টু আচ্ছা -24, অতএব y ইকুয়াল টু -8, ঠিক আছে ভাই। তো দেখো আমি x এর মান পাইছি এবং y এর মান কিন্তু পেয়ে গেছি। তাহলে কিন্তু আমি সি বিন্দুর স্থানাঙ্ক এভাবে পেয়ে গেছি। তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক, তাহলে আমি এটা বলতে পারবো এই যে -6, -8, ঠিক আছে ভাই। আশা করি আমরা এই প্রশ্নটা সবাই বুঝতে পারছি। তো তবে এটা তো আমরা এভাবে যে সমাধানটা করলাম এটা আমরা কখন অ্যাপ্লাই করব, এমসিকিউর জন্য, সরি এটা আমরা অ্যাপ্লাই করব কার জন্য ভাই, রিটার্ন পরীক্ষার জন্য, ঠিক আছে। বা সৃজনশীল পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে আমরা কিন্তু এইভাবে সমস্যাটার অ্যান্সার করব, ঠিক আছে। কিন্তু ভাই এখন দেখো আমি এমন একটা বিষয় বলতে যাচ্ছি বা এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা আমরা ভাই এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, মানে শর্টকাট বলা যায়। তো দেখো কিভাবে কি করবো আমরা। আচ্ছা আমি এটা মুছলাম ভাই, আমরা আশা করি এটা তোমরা বুঝছো, আমি এটা মুছলাম। আচ্ছা
তবে দেখো এ বিন্দু স্থানাঙ্ক আছে, আমার বি বিন্দু স্থানাঙ্ক আছে এবং সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমার দেওয়া আছে। তো দেখো এ বিন্দুতে আছে ভাই -2,4, বি বিন্দুতে আছে -4,5, ঠিক আছে। আর এ থেকে বি এর যে অংশ সেটা হচ্ছে 3, বি থেকে সি এর যে অংশ সেটা হচ্ছে ভাই 1। আমি এখন বলতে যাচ্ছি আমরা কিভাবে এমসিকিউতে অতি অল্প সময়ে এই প্রশ্নের সমাধান করতে পারবো, সেটা আমি এখন ভাই বলতে চাচ্ছি, ঠিক আছে। তো দেখো, আচ্ছা এখানে ভুজ আছে কত ভাই -2, আর এখানে ভুজ আছে কত ভাই 4। আচ্ছা -2 থেকে 4 হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই ভুজের মানটা কত বৃদ্ধি পাইছে, ছিল -2 হয়েছে 4, কত বাড়ছে ভাই? আমার কিন্তু ভুজের মানটা ভাই 6 একক বৃদ্ধি পাইছে, ঠিক আছে। আচ্ছা আমার কথাই বুঝতেছো তোমরা? আমি বলতেছি এখানে ছিল -2 হয়েছে, এ থেকে বি তে যাওয়ার জন্য হয়েছে কত ভাই 4, তো -2 থেকে 4 হয়েছে, তার মানে ভুজের মানটা 6 একক কিন্তু আমার বৃদ্ধি পাইছে। আচ্ছা 6 একক যে বৃদ্ধি পাইলো, এই তখন অনুপাতের যে মানটা তখন কত ছিল ভাই? তখন কিন্তু 3 একক ছিল, ঠিক আছে। এই যে দেখো 3 একক। তো আমি কিন্তু এটা বলতে পারি ভাইয়া 3 এককের জন্য বৃদ্ধি পাইছে ভাইয়া 6 একক। আমি কিন্তু এটা বলতে পারি 3 এর জন্য বৃদ্ধি পাইছে 6। আর বলতে পারি 3 এককের জন্য ভাইয়া বৃদ্ধি পাইছে কতটুক 6, অর্থাৎ একের জন্য বৃদ্ধি পাবে ভাইয়া 6/3 অর্থাৎ 2। অর্থাৎ প্রতি, আচ্ছা অনুপাতের অংশটা যদি 1 একক হয় তাহলে আমার যে বৃদ্ধি পাচ্ছে ভুজের মানটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে 2 করে ভুজের মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো -2 থেকে 4 হয়েছে, অর্থাৎ 6 বৃদ্ধি পাইছে কত এককের জন্য? 3 এককের জন্য। তো এক এককের জন্য বৃদ্ধি পাইছে ভাই 2 একক, মানে 2 করে বৃদ্ধি পাইছে। তাহলে দেখো এখান থেকে আমার এই যে অনুপাতটা সেটার মান কত ছিল ভাই 1, তাহলে 1 এর জন্য বৃদ্ধি পাইছে কত ভাই 2, ছিল 4 বৃদ্ধি পাইছে আরো 2, তাহলে এখান থেকে যে এখানে আসবে ভাই, তাহলে আমাকে 4 এর সাথে কি করা লাগবে? 2 যোগ করা লাগবে, তার মানে 6। আমি কিন্তু এই 6 কিন্তু তখনও পাইছিলাম, ঠিক আছে। বুঝছো কি আমার কথা? আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করতেছি বিষয়টা, আমরা এটা জাস্ট কোথায় অ্যাপ্লাই করবো ভাই? এমসিকিউর জন্য আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আচ্ছা দেখো আমি আবার বলতেছি, আমার এ বিন্দুর স্থানাঙ্ক ছিল -2,4, তারপর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল ভাই 4,-6, আর সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব x, y। এই অনুপাতটা ছিল ভাই 3, এটা ছিল ভাই 1। তো আমি বলতেছি ভাই এই যে এ থেকে যদি কেউ বি তে যেতে চায় তাহলে তার ভুজের মান কত বৃদ্ধি পাইলো দেখো তো, ছিল -2 হইলো 4, তাহলে কত বৃদ্ধি পাইছে? 6 একক এর ভুজের মান বৃদ্ধি পাইছে। কত অংশের জন্য? 3 অংশের জন্য 6 একক বৃদ্ধি পাইছে। তাহলে এক অংশের জন্য 3 অংশের জন্য ভাই 6 একক বৃদ্ধি পাইছে, তাহলে একের জন্য পাবে 2 একক বৃদ্ধি, ঠিক আছে। তো এখন আবার কেউ মনে করো বি থেকে সি তে যেতে চাইলো, তাকে কত একক যাওয়া লাগবে ভাই? 1 একক যাওয়া লাগবে। তাহলে 1 এককের জন্য বৃদ্ধি পাচ্ছে কত করে ভাই? 2 করে। তাহলে এখান থেকে যে মানে 1 একক এদিকে যাবে, তাহলে তাকে 4 এর সাথে কত বৃদ্ধি করা লাগবে ভাই? 2 বৃদ্ধি করা লাগবে। ওই জন্য এই যে ভুজের মান সেটা হবে কত ভাই? 6, ঠিক আছে। আচ্ছা আশা করি এটা আমরা বুঝছি। তো এখন দেখো কেউ যদি এ থেকে বি তে যায় তাহলে তাকে কোটির যেমন সেটা কত বৃদ্ধি পাইছে বা কমছে ভাই? আচ্ছা বৃদ্ধিও পেতে পারে, হ্রাস পেতে পারে, ঠিক আছে, সেটা ব্যাপার না। তাহলে 4 থেকে ভাইয়া -6 হয়েছে, তাহলে 4 থেকে কি হয়েছে ভাইয়া? -6 হয়েছে। কত কমছে ভাইয়া? 10 একক কমছে না? কত কমছে ভাইয়া? -10 একক কিন্তু এটা কমছে। আমার কথাই বোঝা গেছে? আচ্ছা 4 ছিল -6 হয়েছে। আচ্ছা সরি, এটা -5 ছিল, ভুল লিখছি। বিন্দুর স্থানাঙ্ক -5 ছিল। তো দেখো এই যে এ থেকে বি তে যাওয়ার জন্য এই যে কোটির যে মান সেটা 4 থেকে ভাই -5 হয়েছে। তো কত কমছে? 4 থেকে ভাই -5, 4 থেকে -5 হয়েছে। তার মানে ভাই কত কমছে বলো তো? 9 একক কিন্তু হ্রাস পাইছে। কত একক ভাই? 9 একক কিন্তু এই যে কোটির মান সেটা হ্রাস পাইছে। সেটা কতর জন্য? 3 এর জন্য 9 হ্রাস পাইছে, ঠিক আছে। তাহলে একর জন্য কত হ্রাস পাবে? ওই যে 3 এর জন্য হ্রাস পাইছে 9, তাহলে একের জন্য হ্রাস পাবে ভাই 9/3, তার মানে 3, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি 1 একক বি থেকে সি এর দিকে যেতে চায় বা এ থেকে বি এর দিকে যেতে যায়, তার যে কোটির মান সেটা 3 করে হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছিল -5, ঠিক আছে ভাই। তো তুমি বি থেকে সি তে যাওয়ার জন্য তোমার কতটুকু যাওয়া লাগবে? 1 একক যাওয়া লাগবে, ঠিক আছে। তাহলে তোমার কোটির যে মান সেটা 3 একক কমে যাবে না?
কোটির মান কত কমবে ভাই? 3 কমে যাবে। তাহলে ছিল -5, -5 এখান থেকে আরো 3 কমবে, তাহলে -8 হবে। তাহলে তোমার যে কোটির মান সেটা হবে -8। আমি যখন সমাধান করলাম একটু আগে তখনও কিন্তু সেই বিন্দু স্থানাঙ্ক আমি পাইছিলাম 6, এখানেও কিন্তু আমি পাইছি 6, আগেরটা আমরা রিটার্নের জন্য করছিলাম, এটা জাস্ট আমরা এমসিকিউর জন্য করলাম। ঠিক আছে, দুইটা কিন্তু মানে দুই ক্ষেত্রে কিন্তু আমার অ্যানসার একই আসছে। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হচ্ছে ভাই 2,2 এবং বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ভাই 3/2, -1। তো তাও বলছে এবি রেখাংশ এত বিন্দুতে 3:1 অনুপাতে ভাই অন্তর্বিভক্ত হয়, শীর্ষত স্থানাঙ্ক কি, এটা আমাদের বের করতে বলছি। অনেক বড় একটা অঙ্ক বলছে, আমরা আগে ভাই চিত্রটা আঁকবো, চিত্রের মাধ্যমে সহজে বুঝবো। ঠিক আছে, তো দেখো মনে করো এটা হচ্ছে ভাই সেই ত্রিভুজ এবিসি, এটার স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1, y1, এটা হচ্ছে ভাই x2, y2, এটা ধরতেছি ভাই x3 and y3। ঠিক আছে, আচ্ছা ভরকেন্দ্র কি, এই জিনিসটা আমরা গত লেকচারে কিন্তু আলোচনা করছিলাম। কোন একটা ত্রিভুজের মধ্যমাত্র হয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভাই ভরকেন্দ্র। কোন ত্রিভুজের মধ্যমাত্র হয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভাই ওই ত্রিভুজের কি, ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রের একটা বৈশিষ্ট্য ছিল ভাই, এটা যে কোনো একটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝা গেছে ভাই, ভরকেন্দ্রের বৈশিষ্ট্য হচ্ছে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র এবং এটা হচ্ছে তার একটা মধ্যমা। ঠিক আছে, এটি হচ্ছে তার মধ্যমা। যেহেতু এডি হচ্ছে ভাই তার একটা মধ্যমা, তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি ডি বিন্দুটা হচ্ছে বিসি এর ভাই মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এটাকে ধরতেছি আমি ভরকেন্দ্র জি। তো এই স্থানাঙ্ক হচ্ছে ভাই 2,2। ঠিক আছে, আর বলছে ভাই এই যে বলছে কি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে 3/2, -1। তাহলে যেহেতু এডি মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু অবশ্যই ডি, আর ডি বিন্দু স্থানাঙ্ক হবে 3/2, -1। ঠিক আছে, আচ্ছা আবার বলছে এবি রেখাংশ এই যে এত বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আচ্ছা এবি হচ্ছে এটা, মনে করো এবি, এটা এখানে একটা বিন্দু আছে, এটাকে আমরা পি ধরলাম, এটা স্থানাঙ্ক 0,17/4, কত অনুপাতে ভাই, এটা মনে করো 3 আর এটা হচ্ছে ভাই 1, 3:1 অনুপাতে কি হলো ভাই, পি বিন্দুতে অন্তর্বিভক্ত হলো। আর এটা যেহেতু ভাই মধ্যমা, তাহলে আমি বলতে পারি এটা যদি ভাই 2 একক হয় আর এটা অবশ্যই হবে কত ভাই, 1 একক। কেন, মধ্যমা হচ্ছে ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, আচ্ছা তো আমাকে এখন এবিসি অর্থাৎ এই তিনটা শীর্ষের স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি যদি ভাই প্রথমে এ বিন্দু স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে দেখো আমি এই যে এ ডি, ঠিক আছে, একটা মধ্যমা, ডি বিন্দু স্থানাঙ্ক আমি জানি। তারপর এই যে ভরকেন্দ্র অর্থাৎ যে বিন্দুটা বিভক্ত করলো সেই বিন্দু স্থানাঙ্ক জানি, আবার অনুপাতের মানও কিন্তু আমি জানি। তাহলে কি আমি এই বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো না? অবশ্যই কিন্তু আমি এই বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো এটা মনে করো আমি অ্যান্সার করবো। এখন আমি লিখবো জি বিন্দুটি এদিকে 3:1 অনুপাতে আচ্ছা সরি, এটা হবে 2:1 অন্তর্বিভক্ত করে। কেন অন্তর্বিভক্ত করলো 2:1 অনুপাতে? কারণ জি হচ্ছে এডি এর মধ্যমা। তাহলে আমি লিখতে পারবো ভাই অতএব যখন আমি বিভক্তকারী বিন্দুর ভুজ নিব তখন এই অনুপাতের সাথে মানে এই অংশের সাথে অন্য পাশের বিন্দুর ভুজ গুণ হবে এবং এই অংশের সাথে ভাই এই অংশের সাথে অন্য পাশের বিন্দুর ভুজ গুণ হবে। তাহলে আমি লিখতে পারি ভাই এই যে 1 × x1 + 2 × 3/2, নিচে হচ্ছে অনুপাতের যোগফল মানে 2 + 1। তাহলে আমি লিখতে পারবো 3 × 2 মানে 6 = x1 + 3। অতএব x1 = ভাই কত আমি পাবো, 6 - 3 = 3। তার মানে এই বিন্দুর ভুজ কিন্তু আমি পেয়ে গেছি। একইভাবে আমি লিখতে পারি ভাই 2 = যখন আমি কোটির মান বের করবো তখন এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে ভাই এটা গুণ হবে। তার মানে y1 + -1 × 2 / 3। ঠিক আছে,
দেখো এই যে 2 এর সাথে আমি -1 গুণ করছি, -1 × 2, আবার 1 এর সাথে এই y1 গুণ করছি, তো তার মানে y1 হলো, আর নিচে যোগফল তো 3। তাহলে আমি লিখতে পারবো 3 দিয়ে 6 = y1 - 2, তো y1 = 6 + 2 = 8। ঠিক আছে, তার মানে এই বিন্দুর যে স্থানাঙ্ক ভাইয়া এটা আমি পাচ্ছি কত, 3,8। ঠিক আছে, একটা বিন্দু কিন্তু আমি পেয়ে গেছি ভাইয়া। তো এখন আমাকে বি আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি এটা মুছলাম। আচ্ছা, এখন আমি কিন্তু ভাই এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এই যে বিভক্তকারী বিন্দু অর্থাৎ 3:1 অনুপাতে যে বিভক্ত করলো, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। আবার এটাও জানি ভাইয়া যে অনুপাতের যে মানটা সেটাও কিন্তু আমি জানি। তাহলে আমি এই যে বি বিন্দু সেটাও কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো, আমি যদি বের করতে চাই তাহলে আমি লিখতে পারবো 0 = যখন আমি এই ভুজটা নিব তখন এইটার সাথে এই ভুজ, আবার এইটার সাথে এই ভুজ আমি গুণ করব। তার মানে 3x2 + 1 × x1 ডিভাইডেড বাই নিচে হবে যোগফল 3 + 1। তার মানে এটার সাথে এটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে 3x2 + x1। x1 এর মান কিন্তু আমি ভাইয়া প্রথমে বের করছি, সেটা হচ্ছে 3 + 3। তাহলে 3x2 = ভাই -3, অতএব x2 এর যে মান সেটা আমি পাচ্ছি ভাই -1। ঠিক আছে। আচ্ছা, একইভাবে যদি ভাই আমি এখন কোটি নিয়ে কাজ করি, 17/4 = 1 এর সাথে ভাই গুণ হবে y1, 1 × y1, আচ্ছা সরি 1 × আচ্ছা এই যে 1 এর সাথে গুণ হবে কত ভাই y1, ঠিক আছে, প্লাস আর 3 এর সাথে গুণ হবে ভাই y2, নিচে হচ্ছে 3 + 1। তাহলে আমি লিখতে পারি 17/4 × 4 = 3y2 + y1। y1 এর মান হচ্ছে ভাই 8। আমরা প্রথমে বের করছি y1 এর মান কত ভাই 8 একক। ঠিক আছে, তো এই 4 যাবে, তাহলে 17 - 8 = 3y2 = 17 থেকে 8 গেলে ভাই 9, নিচে হচ্ছে 3, অতএব y2 এর মান আমি পাচ্ছি 3। তাহলে দেখো x2 এর মান পাচ্ছি -1, y2 এর মান পাচ্ছি আমি 3। তার মানে বি বিন্দুর যে স্থানাঙ্ক এটা আমি পেয়ে গেছি -1, 3। তো এ বিন্দু পাওয়া গেছে, বি বিন্দু পাওয়া গেছে, এখন শুধুমাত্র সি বিন্দু আমার বাকি আছে। ঠিক আছে ভাই, এখন আমরা সি বিন্দু বের করব। আচ্ছা, সি বিন্দু বের করার জন্য ভাই আমাদের ওরা প্রথমে একটা কথা বলছে, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হচ্ছে 2,2। আমরা গত লেকচারে ভরকেন্দ্র কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, ভরকেন্দ্রের ভুজ ভাইয়া হবে, ভরকেন্দ্রের ভুজ হবে ভাইয়া শীর্ষ 3টা ভুজের যোগফলের গড়, মানে শীর্ষ 3টার ভুজের গড় মানের সমান। ঠিক আছে, অর্থাৎ x1 + x2 + x3, এই শীর্ষ 3টার ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 3। এই যে মানটা এটা হচ্ছে ভাই ভরকেন্দ্রের কার মান, ভুজের মান। ঠিক আছে, এটা হচ্ছে কার সমান, 2 এর সমান। তাহলে আমি লিখতে পারি x1 + x2 + x3 = ভাই 3 দিয়ে 6। এখন দেখো আমি কিন্তু x1 এবং x2 এর মান জানি। ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -1, তাহলে আমি কিন্তু x3 এর মান এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, তো দেখো x1 এর মান হচ্ছে 3, x2 এর মান হচ্ছে ভাই -1 প্লাস x3 = 6। তাহলে x3 এর মান হচ্ছে, অতএব x3 হচ্ছে ভাই আমাদের 4 একক। ঠিক আছে, একইভাবে ভরকেন্দ্রের কোটি হবে y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে ভরকেন্দ্রের কোটি ভাই, আর এটা কার সমান, এটা হচ্ছে ভাই 3 এর সমান, সরি 2 এর সমান। তো আমি পাচ্ছি y1 + y2 + y3 = 3 × 2, তার মানে 6। তাহলে আচ্ছা, y1 এর মান হচ্ছে ভাই 8, y2 এর মান হচ্ছে 3 + y3 = 6, y3 = 6 - 8 - 3, অতএব y3 এর যে মান সেটা আমি পাচ্ছি ভাই ওই যে 8 আর 3 11, 11 থেকে যদি 6 যায় তাহলে হচ্ছে -5। ঠিক আছে,
আচ্ছা, তাহলে দেখো আমি যে সি বিন্দু, আমার যে সি বিন্দু সেটা হচ্ছে 4, -5। তাহলে দেখো ভাই আমি এ বিন্দু পাইছি, বি বিন্দু পাইছি, সি বিন্দুরও স্থানাঙ্ক আমি কিন্তু পাইছি। তো আমার বলছিল শীর্ষত স্থানাঙ্ক বের করো, আমি সেই স্থানাঙ্কগুলো বের করছি। অঙ্কটা একটু বড় হলেও তুলনামূলকভাবে সহজ আছে, তাই না? আমরা জাস্ট সিস্টেমেটিক ওয়েতে আমরা সমস্যাটাকে অ্যাপ্রোচ করব বা অগ্রসর হব সামনের দিকে। আমার প্রথমে বলছিল ভাইয়া এই যে জি বিন্দু দেওয়া ছিল, ডি বিন্দু আছে, যেহেতু 2:1 অনুপাতে ভাইয়া অন্তর্বিভক্ত করে এই যে অন্তর্বিভক্তিকরণের সূত্রটা দিয়ে আমি কিন্তু এই বিন্দু পেয়ে গেছি। একইভাবে এই বিন্দুটা পি বিন্দুটা এটাকে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছিল, এখানেও অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে আমি কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক ভাই বের করছি। তো যেহেতু আমি ভরকেন্দ্র জানি, আবার এ এবং বি বিন্দুর স্থানাঙ্কও জানি এখন, তাহলে আমি এই যে এই সূত্র থেকে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের করতে পারছি। আশা করি আমরা এই অঙ্কটা ভাই সবাই বুঝতে পারছি। আমাদের বোর্ড পরীক্ষার জন্য এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের অনেক মনোযোগ সহকারে এই অঙ্কটা বোঝা লাগবে, ঠিক আছে ভাই? আচ্ছা, আমি বুঝলাম এটা। তবে আজকে আমরা এখানে শেষ করব। আজকে আমরা গত লেকচারে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই সূত্রগুলো সম্পর্কিত বেশ কয়েকটা ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করছি। এই প্রবলেমগুলো ভাই আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই সাথে ভাই আজকে আমরা বেশ কয়েকটা শর্টকাট নিয়ে আলোচনা করছিলাম এমসিকিউতে। এই শর্টকাটগুলো ভাই আমাদের জন্য অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। আমরা অনেক অল্প সময়ে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবো এই শর্টকাটগুলো ইউজ করে। তো আগামী লেকচারে ইনশাল্লাহ ভাই আমরা এই পরবর্তী অংশ থেকে শুরু করব, আর বেশ কয়েকটা শর্টকাট নিয়েও আমরা আগামী লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিয়মিত প্র্যাকটিস করো। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।